আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 23 এপ্রিল বৃহস্পতিবার এবং আজকে আমরা মার্কেটের কি অবস্থা সেগুলো নিয়ে আলোচনা করব এবং কিছু স্টক নিয়ে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো চলুন প্রথমে একটু দেখে নেই আমাদের ইন্ডেক্সের কি অবস্থা। তো আমাদের ইন্ডেক্সে আজকে যদি খেয়াল করেন, মার্কেট আজকে একটা হাস্যকর কাজ করেছে। আসলে মার্কেট আজকে পজিটিভ হয়নি, নেগেটিভ হয়নি, মোটামুটি যেখানে মানে গতদিন ছিল ওইখানেই আজকে শেষ হয়েছে। অর্থাৎ উপরে কিছু উঠে আবার নেমে গেছিল এবং আমার গ্রুপের নির্দেশনা ছিল যে আজকে সকালে কিছু বাই না করতে, কারণ আমার ধারণা ছিল মার্কেট উপরে উঠে টিকতে পারবে না এবং সেইটাই করছে। মার্কেট উঠে নেমে গেছে, নেমে এই জায়গায় মার্কেট একটু সময় নিচ্ছে। এখন দেখার বিষয় মার্কেট কি এখান থেকে উঠতে পারে। তো আমার পূর্ববর্তী অ্যানালাইসিস অনুযায়ী হচ্ছে মার্কেট এখান থেকে এরকম সুইং দিয়ে ধীরে ধীরে এই যে 3 নম্বর পজিশনে যাওয়া উচিত এবং এই জায়গাটার এই যে 5,600 এই পয়েন্টের আশেপাশে থেকে মার্কেট আবার একটা নামার চান্স থাকবে, নেমে হয়তো 5,400 পর্যন্ত আসতে পারে এবং এইখান থেকে আবার ফাইনালি উঠে 5,800 থেকে 6,000 যেতে পারে। এবং এই জায়গাটার সময় কতটুকু লাগবে এটা আমি সবসময় বলি যে এটা আসলে অ্যানালিসিসের দ্বারা সম্ভব না। এর কোনো সময় মানে পরিমাপ করার কোনো অ্যানালিসিস নাই আসলে মার্কেটে। তো এটা পিওরলি মানে কি বলবো, এক্সপিরিয়েন্স এবং লাইভ মার্কেট অ্যানালিসিস। অর্থাৎ স্টক এবং মার্কেট দুইটাই কিন্তু আমরা মার্কেট আবার অ্যানালিসিস করে করে আনসার বার করি। মানে এখন তো আমি অ্যানালিসিস করলাম, এটার একটা আনসার আমার কাছে থাকলো, কিন্তু কালকে মার্কেটে কি হবে ওইটা কিন্তু আমি কালকে আবার অ্যানালিসিস করবো। যখন মার্কেট শুরু হবে আমি 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত বা বর্তমানে 2টা পর্যন্ত টানা বসে আছি। তো যে কোনো স্টক স্মার্ট মানে কি বের হয়ে যাচ্ছে না, স্টকে ঢুকতেছে নাকি মার্কেট থেকে কি হচ্ছে সেটা কিন্তু ওই লাইভ আওয়ারে আমরা ধরার চেষ্টা করি এবং ধরে তখনই যদি সিগন্যাল পাই তাইলে দেখা যায় আমি নিজেও বের হয়ে গেছি, আর যদি তখন ভালো করে তাইলে আমি নিজেও আছি। তো যে কারণে আমি সবসময় বলি যে অ্যানালিসিসে আপনার লাইভ মানে আওয়ার আপডেট বা লাইভ আওয়ারে থাকাটা খুব জরুরি এবং এটাই আমরা করে থাকি। তো এইখান থেকে মার্কেটে দেখেন, এখানে যদি মার্কেট বাই চান্স এই যে 5,000-এর নিচে যায় তাইলে একটা মেজর রেড সিগন্যাল, রেড ফ্ল্যাগ, এখান থেকে তখন মার্কেট থেকে এক্সিট নেওয়াটা সবচেয়ে ভালো হবে। কারণ এই 5,000টা যদি ব্রেক করে নিচে নামে তখন মার্কেট কিন্তু নামতে নামতে আপনার 4,500 4,600 এই জায়গা পর্যন্ত চলে আসতে পারে। সো এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। যদি মার্কেট এইভাবে নামা শুরু করে, আমি মনে করি এই জায়গা থেকে যদি একান্ত নামেও তাও এই জায়গা থেকে সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একান্ত যদি এই জায়গায় সাপোর্ট নাও নেয় তাইলে কিন্তু এটা হচ্ছে ফাইনাল সাপোর্ট জোন। ফাইনাল মানে এইখান থেকে মার্কেটকে সাপোর্ট পেতেই হবে, নইলে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে এবং বের হয়ে 2 মাস আপনি ঘুমিয়ে থাকেন, সেটা আপনার চিন্তা। এবং মোটামুটি আমি বারবার বলে আসছি মার্কেট আপ ট্রেন্ডের সুযোগ আছে, সম্ভাবনা খুব বেশি, যেহেতু ভলিউমটাও ধীরে ধীরে বাড়তেছে এবং মার্কেট এখানে আমার ধারণা এখানে একটু অ্যাকুমুলেশন হবে। মানে বুম করে মার্কেট বাড়বে না এবং বুম করে মার্কেট না বাড়াটাই বেটার। যখনই মার্কেট এরকম বড় ক্যান্ডেলে বাড়ে, এরপর বড় ক্যান্ডেলে নামে, আবার এরকম বাড়ে, কিনা যায় না, সেল করা যেটা সমস্যা। কিন্তু এই যে ছোট ছোট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এই জায়গায় আসলে খুব সুন্দর প্রফিট নেওয়া যায়। তো এই জিনিসগুলো একটু আপনারা খেয়াল রাখবেন। তো লাভেলও তো খেয়াল করেন, লাভেলও কিন্তু আজকে তার টার্গেট, আমাদের যে টার্গেট সেটা ফিল আপ করছে। আমাদের টার্গেট ছিল 83 প্লাস মাইনাস এবং লাভেলও কিন্তু সেই ফেব্রুয়ারি জানুয়ারি এই জায়গায় আমি অনেককে দিয়েছিলাম এবং আজকে এসে লাভেলও টার্গেট ফিল আপ করলো। এবং সবচেয়ে মানে আচ্ছা একটু প্রথমে প্রমাণটা দেখেই দেখেন, 6 জানুয়ারি প্রথমে আমি বলছিলাম, এটা আমার পার্সোনাল একজন ক্লায়েন্ট, ওনাকে আমি বলছিলাম যে লাভেলও 62-50 স্টপ লস রাখবেন আর 84 প্লাস মাইনাস পেয়ে যাবেন, এখানে সেল আসবে। এটা 6 জানুয়ারি। এবং 6 জানুয়ারি কোন জায়গায় ছিল মার্কেট একটু খেয়াল করে দেখেন। মার্কেট এই যে আমার মনে হয় এইগুলা ক্যান্ডেলে যখন একেবারে নিচে যখন আপনার 67-68 এই জায়গায় স্টপ লস আমরা সেট করে এন্ট্রি নিছিলাম এবং এইখানে আসলে অনেক সময় নিচ্ছে, যেটা আমি বারবার বলছি লাভেলো শেয়ারটা সময় নিবে। এটা ছিল 6 জানুয়ারি। এরপর আবার 22 জানুয়ারি উনাকেই আমি আপডেট দিই যে লাভেলো, যেহেতু উনি আমাকে বলছেন যে উনি আমার পার্সোনাল ক্লায়েন্ট, উনি নিটিং করার উদ্দেশ্যে আমার কাছে আসছেন যে ভাই আমি কম টাকার মধ্যে নিটিং করবো। সো উনাকে আমি পার্সোনালি তখন মানে সাহায্য করতেছিলাম। আমি বলছি লাভেলো 72-73 সেল দিতে পারেন, পরে আবার 68-র দিকে আসে কিনবেন। এই জিনিসটা আমি তখন ভয়েসেও বারবার বলেছি যে এই জিনিসটা বারবার করার চেষ্টা করেন, যে নিচে গেলেই আমি এই যে 4 টাকার মধ্যে বাইসেল 68-তে গেলেই কিনবো, 72-73-তে সেল দিব। এবং সত্যি সত্যি দেখেন এই জায়গার মধ্যে লাভ হলো কতদিন ঘুরলো, এখানে একটা উঠলো আপনার এই ঠিক এই নিচে এই যে 67-68 থেকে প্রতিবার কিন্তু উঠে, এইখানেও কিন্তু একবার উঠলো, উঠে এখানে আপনার 72-এ সেল গিয়ে নামলো, আবার এখানে উঠে সেল গিয়ে নামলো, আবার এখানে কতদিন থেকে উঠলো নামলো, উঠলো একই জায়গায় করলো। নিটিং করার কিন্তু একটা ভালো সুযোগ ছিল এবং ফাইনাল টার্গেট আমি বলছিলাম 83 প্লাস মাইনাস। এবং পরে পরে যখন আমি দেখলাম গ্রুপেও কেনার জন্য মানুষ বলছে, তখন আমি গ্রুপেও এটা দিলাম, তখন আমি বলছি লাভেলোটো দেখেন। এখানে কিন্তু আমি খুব মানে আমার সরল স্বীকারোক্তি যে লাভেলোটা সেল দিয়েন না। এটা এক ভাই আমার বললেন ভাই বিরক্ত হয়ে যাচ্ছি সেল দিয়ে দিই, তখন আমি অনুরোধ করছি ভাই লাভেলোটা সেল দিয়েন না, আরো কয়টা দিন দেখেন, এখনো বাড়ার চান্স আছে অনেক।
মানে আসলে কি শেয়ারগুলো যখন আমরা অনেক অ্যানালিসিস করার সময় নিয়ে বের করে আনি এবং বার করার পর ওই শেয়ারগুলোর প্রতি আমাদের একটা মায়া সৃষ্টি হয়ে যায়, এটা সত্যি জিনিস যে এক একটা শেয়ার যখন খুব বেশি অ্যানালিসিস করে যে এটা বাড়বেই এভরিথিং, আমি বুঝতেছি প্রতিটা অ্যানালিসিস, সবাইকে তো আর মানে খুলে সব কিছু বলা যায় না যে ভাই এটা এই জিনিস পজিটিভ ওই জিনিস পজিটিভ, বাট আমি তো বুঝতেছি এটা বাড়া উচিত, সব কিছু পজিটিভ। এখন যদি মার্কেটটা কিছুটা সাপোর্ট দেয় স্টকটা বাড়া উচিত, কিন্তু ওই যে স্মার্ট মানি তখন মানে প্লে করতে চায় নাই হয়তো, প্লাস এরপর তো আমার যুদ্ধ আছে, নির্বাচন আছে, সবকিছু মিলাইয়া এই স্টকে তখন মুভমেন্ট আসতেছিল, সবকিছু মার্কেটে কিচ্ছু হইলেই মার্কেটটা বাড়ি মারে, তেলের দাম কিচ্ছু হলে মার্কেটে বাড়ি মারে আটকে ফেলে, স্পেশালি যুদ্ধটা তো মোটামুটি আমাদের 1 মাস মার্কেটারে আটকে ফেললো। তো এসব কারণে স্টকটা মুভমেন্ট দিতে পারছিল না। আবারও দেখেন 10 ফেব্রুয়ারি আমি গ্রুপে তখন ফাইনালি বলি যে আমাদের বাই রেট এততে করেন এবং স্টপ লস 67-40 রাখেন এবং 83+ সেল টার্গেট, এইভাবে কিন্তু আমরা স্টকগুলো দিয়ে দেখি। দেখেন বাই স্টপ লস টার্গেট আপনাকে হাতে ধরে ধরে দেখিয়ে দেওয়া হবে। এবং আমি এটাও বলেছি যে এই স্টকটা কালেকশন ফেজে আছে, বাড়ার দিন সবুজে কিনার চেয়ে লালের দিন আপনি কিনেন, স্মার্ট মানি কখন বাড়ায় বোঝা মুশকিল, কিন্তু আমরা আশা করতেছি স্টকটা বাড়বে। এবং দেখা গেল যে দেখেন 67-50 যখন বলছিলাম 67-50-এর নিচে কিন্তু খুব একটা যায় নাই, আমার মনে হয় 67-50 হচ্ছে এই দাগ যদি আমি ধরি এটা স্টপ লস। এবং দেখেন এরপর স্টকটা এই দিন নিচে মানে কেউ একজন হঠাৎ সেল দিছে কিন্তু টান দিয়ে আবার উঠে গেছে, আবার এই দিন নেমেই কিন্তু পরের দিন উঠে গেছে, আবার একদিন নেমেই পরের দিন উঠে গেছে। মূল স্টপ লস যেটা প্রথমে দিয়েছিলাম 62 এর নিচে কিন্তু যায় নাই। এরপরে যে স্টপ লসটা এটা একটু উপরে দিতে হয়েছে এই কারণে, কারণ আমরা তখন অনেকে লেটে এন্ট্রি নিছেন, এবং এটা আমি সবসময় বলি যত লেটে এন্ট্রি নেবেন স্টপ লসটা কিন্তু বড় হয়ে যায়। তো মূল স্টপ লসের নিচে কখনো যায় নাই, আর এরপরে যে সেকেন্ড স্টপ লস এর নিচে গিয়ে পরের দিন আবার উঠে গেছে। স্টপ লসের নিচে একদিন গেলেই কিন্তু আমরা সেল দিই না, আমরা 2 দিন 3 দিন একটু খেয়ালে রাখি। দেখেন একদিন নেমে, কারণ স্মার্ট মানিও জানে অ্যানালিস্ট এখানে স্টপ লস ধরবে, বেশিরভাগ মানুষ যারা টেকনিক্যাল জানে তারা স্টপ লস এইভাবেই সেট করে, এটা স্মার্ট মানিও জানে। তো স্মার্ট মানির হারানোর জন্য আমরা আরো ডিফারেন্ট ভাবে স্টপ লস সেট করার চেষ্টা করি। মানে এটা হচ্ছে মানে কি বলবো বুদ্ধির যুদ্ধ, এখানে যুদ্ধের শেষ নাই। আপনি যত নিজেকে চালাক, যত বেটার ভাবে মানে প্রতিষ্ঠিত করতে পারবেন, যত ভালোভাবে নিজেকে সাজাতে পারবেন, ততই লাভ করবেন। স্মার্ট মানি ওরাও জানে যে স্টপ লস সেট এইখানেই, কারণ এখানে নিচে দাম যাচ্ছে না, মানে এখানে অনেক মানুষ এখানে নিচে গেলেই অনেক পাবলিক সেল দিবে। এবং দেখেন এখানে তারা 2-1 দিন নিয়েই কালেক্ট করে, আবার 2-1 দিন নিয়েই কালেক্ট করে, 2 দিন এর নিচে গিয়ে কালেক্ট করেই এরপর টানের টান তুলে ফেলছে। এবং প্রথম যে টার্গেট 83-84 আমি বারবার বলে আসছি 83 প্লাস মাইনাস, এইটা কিন্তু আজকের দিনে পুরা ফিল আপ করছে। এবং আপনি যদি এই যে এইগুলো জায়গায় ধরেন কিনতেন, একটু বাড়িয়েই ধরি, আমি তো বলছি ফেব্রুয়ারিতে, এই যে ফেব্রুয়ারি এই জায়গাগুলোয় বলছি, এইখানে যদি আপনি কিনতেন তাহলে এখানে কিন্তু স্টকটা দেখেন আপনি বসে এখানে কত দিন আছে দেখেন 63 দিন, আমি আর একটু বাড়াইয়া ধরি ভাই, আমি এইখানেই ধরি, ধরলাম আপনি জানুয়ারিতে গেছেন, আপনি 87 দিন বসে আজকে 25% প্রফিট, খারাপ না, 87 দিন তো প্রায় 3 মাস, 3 মাস বসে যদি আপনি 25-30% পান, তাহলে প্রতি মাসে কিন্তু আপনার 10%-এর কাছাকাছি 9%, 7-8% হয়ে যায়। তো মানে এইটা কিন্তু খারাপ না। দেখেন আপনিও তো বলবেন ভাই আপনার সাথে চলে খুব বেশি প্রফিট করতে পারিনি, ঠিক আছে আমি মানবো, কিন্তু আপনি যদি বলেন যে ভাই এই মার্কেটে থাকা তো ঠিক না, এই মার্কেটে কোনো লাভ করা সম্ভবই হয় না, তাহলে এই যে আপনাদের সামনে নিয়মিত প্রমাণ নিয়ে আসি, প্রতিদিন একটা একটা করে প্রমাণ নিয়ে আসি যে এই মার্কেটে যখন আপনি বলেন ভাই এই মার্কেট বাজে মার্কেট, থাকা উচিতই না, এই মার্কেট সারাটা জীবন লস করে আসছি, তাইলে ভাই দেখেন লস সারাটা জীবন করছেন শুধু আপনি জিনিসপত্র না বুঝার কারণে, আর কিছু নেই। এখন আপনি নিজেও বুঝেন নাই, যে বুঝে তার সাথেও চলেন নাই, আপনার ব্যাপারটা হয়েছে যে আপনার অসুস্থ হয়েছে, আপনি ডাক্তারিও নিজে করছেন, সার্জারিও নিজে করছেন, একটা মামলা হয়েছে উকালতিও নিজে করছেন, সবকিছু আপনি নিজে করতেছেন, করতে গিয়ে আপনি ধরা খাইছেন, আপনার কোনো এক্সপার্টের সাথে চলেন নাই। কিন্তু আমরা যেটা সবসময় বলি যে দ্রুত প্রফিট হয়তো আপনি নাও পেতে পারেন, কিন্তু ধৈর্য ধরে থাকলে স্টকগুলো এমন জায়গায় কিনি, একেবারে বটমে কিনি, এগুলা প্রফিট দেওয়া উচিত, একমাত্র মার্কেটে কেয়ামত না আসলে ওই স্টকগুলা নষ্ট হবে না। এবং সত্যি দেখেন এই যে যুদ্ধ মধ্যে এত কিছুগুলো, স্টকটা কিন্তু এই বক্স থেকে বের হয়নি। এখন তাহলে কি করার আছে, এখন হচ্ছে স্টকটা এইখানে ধাক্কা খাবে, এটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স, এখানে স্টক কি করে দেখার বিষয়, চান্স আছে এখানে সেল যাওয়ার, কিন্তু যেহেতু আমি দেখতেছি আপট্রেন্ডটা একটু শক্তিশালী, আমার ধারণা এটা ক্রস করতে পারে, এটা আগামী 2-1 দিনে বোঝা যাবে। এখানে আপনি একটা হোল্ড করে দেখতে পারেন, একটা ছোটখাটো স্টপ লস সেট করে, এইটা যদি ক্রস করে তাইলে তো টার্গেট 95 এটা হয়ে যেতে পারে, এই জায়গাটা এই যে 95-95 পরবর্তী টার্গেট, এবং এই যে 95-এর আশেপাশে আমার মনে হয় ফাইনাল সেল যেতে পারে, কারণ লাভেলো আগের মতো যে এত উপরে যাবে এটা আবার আমার আপাতত মনে হচ্ছে না, যে এই যে এত 109 ক্রস করে যাবে এরকম মুভমেন্ট আপাতত এখন মনে হচ্ছে না। তাই আমি বলবো যে একটু খেয়ালে রাখবেন, বড় মুভমেন্টের আশায় এমন যেন না হয় আপনি উপরে এসে কিনে ধরা খায় আটকে যান, কিনছি কিন্তু আমরা নিচে, একটা জিনিস বুঝেন, এখন স্টক এখানে থামুক না 200 থামুক আমার তো সমস্যা, আমি আসি, যেদিন দেখবো টানা 2-3 দিন অবস্থা খারাপ আমি বের হয়ে যাবো, ঠিক আছে আমার হয়তো 100 গেল, 100 থেকে 90-তে আসার পর আমি সেল দিলাম, 10 টাকা আমি লাভ কম করলাম, কিন্তু আমি তো লস করবো না। আপনি যদি এখন এই জায়গায় এসে কিনেন তাইলে কিন্তু নামলে আপনি কিন্তু লসে পড়ে যাবেন, এই জিনিসগুলো খেয়াল রাখবেন।
লাভেলোর পরে চলুন আরেকটা স্টক আমি কথা বলি, যেটা কিন্তু আমি ওপেনলি আপনাদেরকে দিছি, সিভিও। এটা গত কয়েক ভিডিওতে সিভিও নিয়ে আলোচনা করছি। এখন আমি বলবো সিভিও কালেকশন ফেজে আছে, ভালো স্টক কেনা যায়, ফান্ডামেন্টাল তো খুবই ভালো, এটা আপনি ওয়েবসাইটে গিয়ে চেক করবেন। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে সিভিও কিন্তু ইপিএস খারাপ আসা উচিত না, সামনে ইপিএস তো, ইপিএস কিন্তু ভালো আসা, মানে মোটামুটি স্টক যদি আপনি খেয়াল করেন বেশিরভাগ স্টকের মধ্যে সিভিও এরকম একটা স্টক যেটা ইপিএস ভালো আসা উচিত। এবং আমার ধারণা ওই ইপিএস ভালো আসলে এখানে হয়তো একটা টান আসার সুযোগ হতে পারে। তো আপনি যদি কিনতে হয় তো ইপিএস ভালো আসার পর কেনার চেয়ে আগে কিনেন না কেন। আমরা কিন্তু আরো আগে 150-এর দিকে বলছি, এখন কিন্তু 10 টাকা বাড়ানো, 150-এর দিকে বলছি যে চাইলে কিনতে পারেন। এবং সিভিও আপনি মানে এই 170 এসে কিনেন না, 170 এই জায়গাটা কিন্তু মানে রেজিস্ট্যান্স ক্রস করে কিনা দেখতে হবে। যদি ইপিএস আসে এরপর আপনি দৌড়ায় আসবেন, কিন্তু তখন কিন্তু হইতে পারে যদি স্মার্ট মানি তখন প্লে করতে চায় মার্কেট সেন্টিমেন্ট অনুযায়ী, তখন কিন্তু বুম মারবে, তখন টানা হল্ট হইতে পারে, 2-3 দিন হল্ট হয়ে যাবে, আপনি তখন কেনার সুযোগ পাবেন না। তো এটা একটু খেয়াল রাখবেন। স্টকটা এখনো পজিটিভ আমার কাছে ভালো। আচ্ছা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, যেটা আপনারা জানেন আমরা ভালোই প্রফিট করছি, এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স অলরেডি এখানে একটা সেল ক্যান্ডেল। তবে দেখার বিষয়, আমি পার্সোনালি বলবো যাদের এখন আছে হোল্ড করে দেখতে পারেন, একটা ছোটখাটো স্টপ লস সেট করে, যে এই জায়গাটা মানে টানা তো সবুজ হয় না, এখানে লাল হয়ে লাল সবুজে এই জায়গা থেকে উঠতে আবার পারে। তো এটা কি কয়দিন পর, যেহেতু ইন্স্যুরেন্স গত সবগুলো ইন্স্যুরেন্স প্রফিটটাই হয়েছে, এখানে 2-1 দিন পরে যদি নামা শুরু করে তাহলে সেল দেওয়া যায়, আর নইলে এখানে অল্প প্রফিট নেওয়া যায়। আর আমি যেটা বলি সবসময়, যে প্রফিটে ভালো একটা প্রফিট 20% 30% হয়ে গেলে নিয়ে নেওয়াটাই বলো, আমি খুশি, আমি শান্তি, আমি নিয়ে আমি আরেকটা কিনবো, আরেকটা নিচে আছে সেটা কিনে প্রফিট করি। আমার এইখান থেকে যে 100% এটা 46 থেকে এখন যে 90 দিয়ে যাবে, এই আশা তো আমার করার দরকার নেই। এরপর যদি হয়ে যাক, কিন্তু আমি তো একটা বড় প্রফিট পাই গেছি, তো আমার মুভ করাটাই এখানে উচিত। এখন চলুন আমরা একটু ফ্যাকডিল দেখি। দেখেন ফ্যাকডিল শেয়ারটা কত দিন থেকে এই জায়গায় পড়ে আছে। ফ্যাকডিল শেয়ারটা যখন এগেইন আপনারা মনে আছে যখন ডিভিডেন্ড দেয় এরপর মানুষ পাগল হয় কিনে, কিন্তু আমি সবসময় বলি ডিভিডেন্ড দেওয়ার আগেই শেয়ারটা গেইন দিছি, আপনি কেন এই শেয়ারটা আর কিনবেন? ডিভিডেন্ড দেওয়ার পর মানুষ পাগল হয়ে কিনলো, যেই ঘোষণা হইলো টানের টান নেমে গেল, মানুষ ভাবলো ডিভিডেন্ড খাবো, ঠিক আছে, এরপর কি ইপিএস বাজে আসলো, ওই শেয়ারটার নিচে নেমে এসে এখানে ধাক্কা খাইলো। এখন দেখেন এই শেয়ারটা আমি বিভিন্ন সময় এগেইন এই শেয়ারটা আমি বলে গেছি যে কালেকশন চলতেছে, সেল দিয়েন না থাকেন। সর্বপ্রথম আমি এই শেয়ারটার কথা বলি 28 জানুয়ারি। আমি এখানে বলি যে টেকনিক্যালি বাড়ার ইঙ্গিত দিচ্ছে, কেনা যায়, কিন্তু ইপিএস বাজে আসে সামনে, তখন ইপিএস সেকেন্ড কোয়ার্টার, যদি ইপিএস বাজে আসে তাই এখন কিনবো না। নতুন না কিনলেও আগের কেনা থাকলে আর সেল দিয়ে না, কারণ অনেকে তখন ফ্যাকডিল ভাই 22 টাকায় কিনছি চলে আসছে 14 টাকায়, কি করবো, সেল দিয়ে বের হয়ে যায়। আমি তখন বলছি আর সেল দিয়ে না, মোটামুটি একটা ইপিএস আসলে স্টকটা বাড়বে, এবং ইপিএস তখন বাজে আসে স্টকটা বাড়ে নাই, কিন্তু এই জায়গার ভিতরে স্টকটা ঘুরে কত দিন থেকে ঘুরতেছে। এবং স্টকটা আমি বারবার বলে গেছি, দেখেন 24 ফেব্রুয়ারি বলছি ফ্যাকডিলটাও বাড়ার সিগন্যাল দিচ্ছে, তবে টেক্সটাইল স্লো, তাই সময় নিবে, যারা আটকানো আছেন সেল দিয়ে না, টার্গেট ধরবেন 18 প্লাস মাইনাস, যেটা আমি ওপেনলি আপনাদের এখন বলে দিলাম। এবং এবং বললাম যে আমি 28 জানুয়ারি ইপিএস বাজে আসায় স্লো, এখন সেটা কাটিয়ে উঠছে, তেমন আর নামবে না। আচ্ছা, এটা তো গেল, আমি গ্রুপে তখন বললাম সবাইরে। পার্সোনালি যারা আমার জিজ্ঞেস করছেন এরকম একজন, যে ভাই ফ্যাকডিল উনি এখন গ্রুপে নাই, আমি জানি না উনি কি রাখছেন কিনা, যে এততে কিনা কি করব। আমি বলছি ফ্যাকডিল ভালো অবস্থানে আছে, কালেকশন চলতেছে, স্মার্ট মানিরও গন্ধ পাচ্ছি, এর বেশি নিচে যাবে না, বরং 14 নিচে পেলে 13.50-এর দিকে পেলে আরো নিতে পারেন। এটা 30 মার্চ বলা, 30 মার্চটা কোন জায়গায় দেখি তো একটু, এই যে এইগুলো জায়গায় যে এর নিচে আর যাবে না, বরং নিচে পেলে 14 নিচে পেলে কালেক্ট করেন, এবং এরপরেই কিন্তু আপনার 13.90 1380 টাচ করে আসলো, এবং দেখেন এরপরে টান দিয়ে একটা মুভ দিয়ে দিল। এখন দেখেন স্টকগুলোকে আমরা কি সুন্দর, এবং এটার মুভ আমি ধারণা করছি এখনো শেষ না, হয়তো এখানে ঘুরে স্মার্ট মানি আবার নিচে এখানেই নিয়ে আসতে পারে, এসে আবার এখান থেকে মুভ দিতে পারে, অথবা এখানে ঘুরেফেরা করে এখান থেকে মুভ দিতে পারে, কিন্তু এই স্টক যাতে ধ্বংস হয়ে যাবে এটা আমার মনে হয় না। আর শুধু দেখার বিষয় থার্ড কোয়ার্টার কি আসে, যদি থার্ড কোয়ার্টার বাজে আসে তাহলে আবার স্টকটাই নিচে চলে আসবে, আর যদি বাই চান্স থার্ড কোয়ার্টার ভালো চলে আসে তাহলে কিন্তু স্টকটা জাস্ট বুম এখান থেকে এক টান দিয়ে উঠে যাবে। এখন দেখেন এইখানে যদি আপনি এইগুলো জায়গায় এখানে নিচে 14 টাকায় কিনতে পারতেন, তাহলে এটা কিন্তু আপনার প্রায় 12%। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি আগে কিনেন, ঠিক আছে, আগে কিনলে এখন অনেক দিন 2 মাস 3 মাস বছর লাগতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে কি, যে আপনি যখন বলেন ভাই এই মার্কেট তো কাউকে লাভ দেয় না, এই মার্কেট থেকে আমি লাভ করতে পারি না, এই মার্কেটে শুধু লস করি, ফান্ডামেন্টাল কিনি তাও ধরা খাই, তাইলে ভাই আপনার জন্য দেখেন কি সুন্দর সুন্দর স্টক ধরে রাখি। এবং আমি বারবার বলি স্টক কিন্তু আমি গ্রুপে 100টা আলোচনা করি না, মাত্র মান্থলি 10টা স্টক আলোচনা করি, প্রতিদিন স্টক দেইও না, 10টার নিচে তাকে আলোচনা করা। গত মাসে 7টা আলোচনা করছিলাম, এই মাসে অলরেডি 10টার কোটা ফিল আপ হয়ে গেছে, আর স্টক দিচ্ছি না, অফ অফ অলরেডি। যদি কেউ যদি পার্সোনালি বলে হয়তো সেটা দিতে পারি, কিন্তু গ্রুপে আর নাই, শেষ। এই 10টার মধ্যে কেমনে প্রফিট হয়ে যেটা আমার টার্গেট। আমি জানি মার্কেটে আমি 20টা স্টক দিতে পারি, সমস্যা নেই, আমি ভিডিও টোকা বঙ্গস বিডি ল্যাম্পস বলি না, সমস্যা কি, বললেই যেটা বাড়বে,
কিন্তু এই স্টকগুলোর রিস্ক আছে, এই স্টকটা অলরেডি বেড়ে গেছে, বাই চান্স একটু মিস করলেই আমার গ্রুপের সময় লস খাবে। সো লস তো আমার টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে প্রফিট যেন অল্প হইলেও হয়, প্রফিট কম হইলেও আমি খুশি, লস যেন না হয়। আর লস হইলেও লসটা যেন কম, প্রফিট যেন বড়। লস যত কম পারা যায় লস আমি কম রাখবো, কিন্তু প্রফিটগুলো বড় 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 হবে। ফ্যাকডিল দেখেন যে মানুষটা কিনছে, এবং এই স্টকগুলো কিন্তু আপনি মানে কাদের কেনা উচিত, এই স্টকগুলো মোটামুটি ভালো, এইগুলো আপনি স্কয়ার ফার্মা না কিনে, বেডবিসি না কিনে, গ্রামীণ ফোন না কিনে, আপনি কয়েক লাখ টাকার 20 টাকার স্টক এগুলো কিনেন, এগুলো কিনে দেখেন না কেন। আপনি স্কয়ার ফার্মা 1 কোটি টাকার কিনেন আছেন, আপনি ফ্যাকডিল 50 লাখ 1 কোটি টাকার কিনেন, কিনে দেখেন এই স্টকটা কি প্রফিট দেয়। তখন তো এই স্টকগুলো 1 টাকা বাড়লে অনেক, আপনার হিউজ প্রফিট, মাত্র কয়েক মাস, 1 মাস 2 মাসে আপনি প্রফিট পাচ্ছেন। তো এটা গেল ফ্যাকডিলের জিনিস। আরেকটা স্টক দেখেন, এইটাও আমাদের ফেব্রুয়ারি গ্রুপের স্টক। দেখেন ফেব্রুয়ারিতে বলছিলাম যে ইজেন 1950-এ কিনতে পারেন, স্টপ লস এত, এবং টার্গেট দেখেন 2টা টার্গেট সেট করে দেওয়া। আজকে কিন্তু ফার্স্ট টার্গেট সে, আজকে না, এটা আসলে গতদিন ফার্স্ট টার্গেট দিয়ে দিছে, ঠিক 25 বলা এক্স্যাক্ট 24.80, 25 প্লাস মাইনাস দেখেন, প্লাস মাইনাস মানে অল্প কাছাকাছি 1 টাকা প্লাস মাইনাস হতে পারে, এক্স্যাক্ট 24.80 টাচ করে নামতেছে, এবং এই দিনে কিন্তু সেল করার সুযোগ দিচ্ছে। এবং আসলে স্টকটা যে পুরা নেমে যাবে আমার মনে হয় না, আমার মনে হয় মানে এগেইন এইখানে একটু আপ ডাউন করে প্রফিট টেক তো কিছু মানুষ করবে, মার্কেট যদি আবার বাড়তে থাকে স্টকটা কিন্তু পরের টার্গেট 30-32-এ চলে যাবে, জিনিসগুলো খেয়াল রাখেন। এবং যদি মার্কেট এত ভালো পারফর্ম না করে তাইলে স্টকটা আবার নেমে আবার এই জায়গায় চলে আসবে। এবং দেখেন স্টকটা কত দিন থেকে আমরা ট্র্যাক করছি, একেবারে বটমে 1950 এই জায়গায় আমরা কিনছি, কিনে এই জায়গায় কিন্তু অলরেডি সেল দিছি। এই যে মার্চে যখন যুদ্ধ শুরু, আমরা কিন্তু এই জায়গায় সেল দিয়ে বের হয়ে গেছি, বের হওয়ার পর বলা ছিল আবার সুযোগ পেলে কিনবেন, তখন আর আমি সবাইকে বলতে পারিনি, কাউরে বলছি কাউরে বলতে পারিনি, কিন্তু এরপর যারা আবার অনেকে কিনছেন, আবার অনেকে সেল দেনও নাই। এখন দেখেন মানে স্টকগুলো আসলে হয়েছে কি, উচিত ছিল এখান থেকে স্টকটা এই মাঝখানে জিনিসটা নাই মনে করেন, এইখান থেকে টানা এখানে যাওয়া। প্রবলেমটা হয়েছে কি দেখেন, এইখানে সর্বশেষ কত ছিল 26 ফেব্রুয়ারি, এরপরেও তো ভাই যুদ্ধ লেগে গেল, এরপরেই তো 28 ফেব্রুয়ারি নিউজ আসলো যুদ্ধ। মানে স্টকগুলা কিন্তু ট্রেন্ডে ছিল, বাড়ার কথা ছিল, পুরো পারফেক্ট, এভরিথিং পারফেক্ট, কিন্তু যখনই যুদ্ধ লাগছে স্মার্ট মানি তো সেল দিছে, শুধু আপনি না, স্মার্ট মানি তো সবার আগে সেল দিছে। তো ওরা তো সবকিছু আগে জানে, ওরা আগে বুঝে, প্লাস ওরা ধুমাধুম সেল দেয়, আপনি 10টা শেয়ার সেল দিবেন, ওরা কয়েক লাখ সেল দিয়ে দিবে, ওরা একসাথে সবকিছু চলে। তো ওরা যখন সেল দিয়ে দিয়েছে সাইড লাইনে চলে গেছে, এরপর আবার এখানে ওরা কিছু কিনছে, বেশি অনেক কিছু হোল্ড করছে, আর এখানে পাবলিক বেশি সেল দিছে, মানে ওরা ফার্স্টে এখানে 3-4 দিন সেল দিয়ে দিয়েছে, দিয়ে হোল্ড, ওর কাছে আছে 1 কোটি শেয়ার, ও 50 লাখ সেল দিয়েছে, বাকি 50 লাখ হোল্ড, নিচে আসলো, এখানে আবার 20 লাখ 30 লাখ কিনছে, কিনে কিনে দেখেন একই এই জায়গায় আবার আসছে, এরপর বুম। দেখেন এই যে মানুষটা, আমি কিনলাম কবে, আমি দেখি তো 23 ফেব্রুয়ারি, আমি হিসাব করি 23 ফেব্রুয়ারি আমার এই শেয়ারটা কিনা যদি হয়ে থাকে, তাহলে আমার কত দিন লাগলো, আমি দিন হিসাব করে এরপর আপনারা বলি যে 23 ফেব্রুয়ারি আমার স্টকটা, এই যে 19, এটা কত ছিল, 23 ফেব্রুয়ারি, সরি 23 ফেব্রুয়ারি 1950 আমরা কিনতে বলছিলাম, তো 23 ফেব্রুয়ারি দিছিলাম, কিন্তু এর আগে আমাদের কিনা 1950, অর্থাৎ এর আগে কিনা। তো এইখান থেকে যদি আমরা ধরি, তাহলে ধরেন এই দিকে আমাদের লাভটা কত হলো, এগেইন দেন 24%। আপনি খেয়াল করে দেখেন এক একটা স্টক এখানে লাগছে 75 দিন, সময় কি লাগছে, অফকোর্স মাঝখানে যুদ্ধ, কিছু করার নেই, সরি, সময় লাগছে 75 দিন, মানে কত, 2 মাসের বেশি, 2.5 মাস। 2.5 মাস পরে আপনি 24% 25% পাইছে, খারাপ কি? 2.5 মাস 24% হইলে আপনি প্রতি মাসে ঘুরে ফিরে এভারেজ 10%, কিন্তু মাসে কিন্তু আপনার 10% আসতেছে। এবং এই স্টকগুলো নিয়ে কিন্তু আমি বারবার কথা বলি, আজকের ভিডিও লম্বা হচ্ছে, আপনারা উদাহরণ দেখাচ্ছি না, কিন্তু এই ইজেন নিয়ে আমার গ্রুপের যতটা মানুষ ছিল প্রত্যেকের সাক্ষী, আমি বারবার ইজেন বলে গেছি। আমি কিন্তু একটা স্টকই মানে দেই, অর্থাৎ মাসে আমি 7টা 8টা 10টা স্টক দিই, এর মধ্যে 4টা 5টা স্টক কিন্তু আমি খুব বেশি ফোকাস করি, যে বারবার বলি এটা কিনেন, এটা কেনার জোনে আছে, কিনতে পারেন, এটা এখনো কেনার জোন, আজকে কেনা যায়, যেটা কথা আপনাদের স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে দেখাইছি, ফ্যাকডিল দেখাইলাম, মানে যেটা নিয়ে আমি কথা বলি সেটা কিন্তু বারবার বলে যাই, আমি একবার বলেই চলে যাই না। যাওয়ার আগে আপনাদেরকে বটমের একটা শেয়ার দেখিয়ে যাই, কেটিএল, কাট্টালি টেক্সটাইল। তো কাট্টালি এটা জানেন জেডে আছে, তো যাদের জেড নিয়ে অ্যালার্জি, জেড কিনতে চান না, তারা অ্যাভয়েড করেন, সমস্যার কিছু নাই, সবার জন্য তার সব স্টক না। সব যারা জেড নিতে চান না, জেড নিয়ে মানে আমার প্লিজ মাইন্ড করেন না, আমি আগেই বলতেছি জেড এর এটা স্টক নিয়েন না। কিন্তু যারা জেড ট্রেড করেন নিয়মিত, বা যারা ওই যে ফ্যামিলি ট্যাক্স, এনএডেক্স ট্রেড করা হতো মানুষ আছে, ফাইন্যান্সের সেক্টর এগুলার কেনার মতো হতো মানুষ আছে, লো পেড অবস্থা খারাপ, ইপিএস নেগেটিভ, ন্যাভ নেগেটিভ, তাও তো কিনেন, এরকম মানুষ আছে, তাদের জন্য কাট্টালি দেখেন, কাট্টালি টেক্সটাইল একেবারে বটমে, গত কয়েক বছরের মাঝে স্টক কিন্তু এত নিচে আসেনি, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, এই দেখেন সর্বশেষ স্টকটা কত বছর, আমার তো মনে হয় জীবনেও এত নিচে আসেনি, তার ইতিহাসে স্টক এই 2বার, শুধু আপনার করোনার টাইমে হয়তো 8 টাকায় গেছিল, এর আগে এত নিচে আসেনি। তো এবার এত নিচে আসার কারণ হচ্ছে কি, ইপিএস নেগেটিভ আসছে, জেডে চলে গেছে, ডিভিডেন্ড দেয় এই কারণে। তো এই স্টকগুলো আসলে এত নিচে থাকবে না, এবং দেখেন একই জায়গার মধ্যে, এখানে যাতে বক্স থাকেন ওইগুলা, যেটা আপনাদের আগে দেখেন একই জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এবং আমি এটা গত কয়েকদিন আগেও দিতাম, কিন্তু যেহেতু দাম এখানে বেড়ে গেছিল, তো আমি ভাবছি আর দিয়ে লাভ নাই, কারণ আমি চাই না বাড়ানো দামে আপনি কিনে ধরা খান।
এখন যখন আবার দেখলাম একটু কারেকশন নিচে আসতেছে, তো এখন কিন্তু কেনার মতো একটা অবস্থায়। এবং কেনার ক্ষেত্রে আপনি নিজে, আমি বলবো যে 9 টাকা থেকে 9 টাকা 30-40 পয়সার মধ্যে বা 50 পয়সা, আজকের দাম ধরেন 9.50 থেকে 9 টাকা পর্যন্ত একটা রেঞ্জে কিনতে পারলে এটা খুব ভালো রেঞ্জ। এবং এর নিচে আসলে যাওয়ার 9 টাকার নিচে যাওয়ার কথা না, একান্ত গেলে তবুও আমি বলবো এটা সেল না দিয়ে কালেক্ট করা যায়। তবুও কেউ চাইলে 9 টাকা স্টপ লস ধরে রাখতে পারেন। বাট বাস্তবতা হচ্ছে এইগুলো শেয়ার, মানে আপনি যদি একটু 2 মাস 3 মাসের জন্য সময় দেন, এই শেয়ারগুলো কিন্তু পারফেক্ট শেয়ার, পারফেক্ট। মানে দেখেন একেবারে বটমে জেডের শেয়ার, ঠিক আছে জেডের শেয়ার খারাপ, কিন্তু খারাপ বলতে কি, এটা তো অলরেডি নিচে, এটা তো কোম্পানি তো এক তো বন্ধ না, জেড বলতে তার কোম্পানি বন্ধ এরকম না, কোম্পানি টিকিট চালু আছে, যে ডিভিডেন্ড দেয় না এর জন্য, কিন্তু সে কিন্তু অলরেডি বটমে, আর কত নিচে যাবে। তো এরকম শেয়ার 10 টাকার শেয়ার সবগুলাই কিন্তু খেলছে, এবং এটা দেখেন লেভেল অফ এক ডিল এগুলোর মতো এই জোনের ভিতরে ঘুরতেছে। অর্থাৎ আপনি যদি এখানে 8 টাকা 70-80 9 টাকার নিচে কিনতে পারেন, তাহলে 10 টাকায় কিন্তু সেল দিয়ে একটা টার্গেট আপনি ইজিলি নিতে, 1 টাকার মানে নিটিংটা কিন্তু আপনি নিয়মিত করতে পারেন। ইনফ্যাক্ট আমার পরিচিত অনেকে কিন্তু এই জায়গায় সেল দিচ্ছে, এই যে এইখানে 9 টাকায় কিনে এইখানে 10 টাকায় সেল দিয়ে দিচ্ছে, আবার 9 টাকায় আসলে কিনবে, বা এই 9 টাকা 30-40 পাইলে কিনবে। সো এরকম একটা জায়গা আপনি যদি কিনেন, তাহলে এটার প্রথম টার্গেট আমার মতে, যেহেতু এটা হচ্ছে একটা টার্গেট 10 টাকা, কিন্তু নেক্সট কোন একবার যখন উঠবে 10 টাকা আসলে সেল যাবে না, 10 টাকা নিটিং এর টার্গেট। বাট আমার মনে হয় প্রথম টার্গেট হবে আপনার 11.50 এগুলো জায়গায়। এবং ফাইনাল স্টকটারে আমরা আজব কালক, এই যে আমি 15 টাকায় পাবেন আমি মনে করি, এই যে জোনটা এখানে 14 থেকে 15 টাকায় কিন্তু এই স্টকটারে আপনারা ফাইনালি বলতে 2-3 মাস 6 মাস পর পাবেন। তো যারা মনে করেন যে ভাই আমি তো লসে আছি, আমার অনেক লসের পোর্টফোলিও, আমি একটা লাভের স্টক দেন সময় নিয়ে, তাহলে ভাই এগুলো স্টকে একটু ইনভেস্টিং মাইন্ডে, একটু ইনভেস্টিং 2 মাস 3 মাস 1 মাসের জন্য 10 দিনের জন্য না, একটু ইনভেস্টিং মাইন্ডে ঢুকেন, ঢুকে টাকা 9 টাকার নিচে 9 টাকার আশেপাশে কিনে ফালায় রাখেন, মার্কেট দেখিয়েন না, বসে থাকেন, বাড়বে যেদিন সেল দিবেন, 10 টাকা যাবে সেল দরকার নেই, 11 টাকা সেল দরকার নেই, একেবারে যেদিন 14-15 আসে সেল দিবেন। আর যদি ধৈর্যশীল মানে না হন, তাইলে আমি বলবো, বা একটু বুদ্ধিমান হন, তাহলে আমি বলবো যে 10 টাকায় গেলে কিছু সেল দেন, আবার নামলে কিনেন, আবার নিটিং এ দেখেন। তো এটা হচ্ছে বটমের একটা স্টক, যেটা চাইলে কিনতে পারেন। এবং এগেইন যাদের ইচ্ছা আছে, যারা ট্রেড করেন, যারা ট্রেড করেন না তারা দূরে থাকেন, বেকার মাইন্ড করবেন, মন খারাপ করবেন। এবং সর্বশেষ যাওয়ার আগে বলবো যে আপনারা জানেন আমার একটা পেইড মান্থলি গ্রুপ আছে, এইখানে আমরা এই যে আজকে যেভাবে উদাহরণ দিলাম, ওইভাবে আমরা 2-3 মাসের টার্গেটে শেয়ারগুলো কিনি। যদিও গ্রুপটা মান্থলি এবং টার্গেট তাকে প্রতি মাসে একটা গেইন দিবে, এই মাসেও কিছু স্টক গেইন দিছে, বাট মার্কেট যে আচরণ করতেছে, স্পেশালি এই যে যুদ্ধ রিলেটেড প্রবলেম, এগুলো তো আমাদের বানানোর প্রবলেম না, এগুলো আসলে আমাদের দেশেরও প্রবলেম না। ব্যাপারটা এমন না যে দেশের রাজনৈতিক প্রবলেম, এইটা হচ্ছে পুরো বিশ্বের, পুরো দুনিয়ার সব জায়গায় শেয়ার মার্কেট নামছে। তো এরকম পজিশনে আসলে মার্কেটটা একটু খারাপ হয়ে গেলে তখন শেয়ারগুলো দ্রুত প্রফিট দেয় না। তাও কিন্তু মার্কেটের ঠান্ডা মাথায় আমরা কিন্তু শেয়ার থেকে প্রফিট করছি। তাই আপনার যদি দরকার হয় যে ঠান্ডা মাথায়, ভাই আমি চাকরি করি, আমার সময় নাই, মার্কেট কি বুঝি না, জানি না, বা আমার বয়স হয়ে গেছে, তাইলে আপনি কারো গাইডেন্স দিতে চাইলে আমি সেই গাইডেন্সটা দিতে পারি। আমি পুরা সময় সকাল 10টা থেকে 2টা-2:30টা পর্যন্ত মার্কেটে ব্যস্ত থাকি, মার্কেটে বসে থাকি এবং মনিটর করি আমি পার্সোনালি, এবং এনালাইসিস করে করে আমরা পারফেক্ট স্টক বটমে কিভাবে আস্তে দিয়ে ঠান্ডা মাথায় কেনা যায়, দৌড়াদৌড়ি না, হল্ট এই আশায় না। হল্টের আশায় যদি আপনি থাকেন, তাইলে হয়তো আমার গ্রুপ আপনার জন্য না। চেষ্টা করি আমি হল্টের স্টক দেওয়ার, কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষ লসে, যখন আপনি লসে থাকবেন তখন কিন্তু আপনার রিস্কটা ওইভাবে নিতে পারবেন না। জিনিসটা বুঝেন, আপনি লাভে আছেন, আপনি রিস্ক দেন, আপনি লাভ দেন, পাহাড় থেকে লাভ দেন, সমস্যা নেই, কিন্তু আপনি অলরেডি লসে, মাটির নিচে অলরেডি ডুবা, পানির নিচে ডুবা, এই অবস্থায় আপনার রিস্ক নেওয়াটা মানায় না। সেই কারণে আমরা কিন্তু ঠান্ডা মাথায় এই যে ইজেনের মতো শেয়ার, ভালো শেয়ার, ফান্ডামেন্টাল মোটামুটি ইপিএস ঠিক আছে, আমরা বটমে কিনি, উপরে সেললেই 20-30% প্রফিট নেই। সিপাল পাইছি, আপনার নাহি এসিপি, নাহি নিয়ে আগামী দিন আলোচনা করব, আজকে সময় পাইনি। আচ্ছা এর আগে কি ফেক ডিল দেখেন, ফেক ডিল এখনো ট্রেন্ড বাকি। এইভাবে বিভিন্ন শেয়ার লাভেলও দেখলেন, এইভাবে বিভিন্ন শেয়ার পারফেক্ট জোনে কিনে 1 মাস 2 মাস সময় দিলে আমি আশা করি ইনশাল্লাহ বেশিরভাগ স্টকই প্রফিট দেয়, যদি আপনি অ্যানালাইসিস অনুযায়ী ধরতে পারেন। সো এটাই আমাদের কাজ, এইটা নিয়ে আমি সারাদিন কাজ করি। যদি আপনার ভালো লাগে, এটা তো এপ্রিল মাস যাচ্ছে, সামনে আসতে মে মাসে, এখন চাইলে জয়েন করতে পারেন, অলরেডি জয়েনিং শুরু হয়ে গেছে। এবং যদি আপনি মে মাসের জন্য জয়েন করেন, তাহলে এপ্রিলের এই বাকি দিন আপনারে ট্রায়াল হিসেবে ফ্রি দিয়ে দিব, যাতে আপনি দেখবেন গ্রুপে কি হয় এবং সেই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, দোয়া করবেন, মার্কেট ভালো হলে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি প্রফিট করব। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন। আর দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে, ইনশাল্লাহ চেষ্টা করবো আর একটা ভিডিও নিয়ে আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করতে। আজকের জন্য এতটুকুই, সালাম আলাইকুম।